কৃষ্ণপক্ষের অন্ধকার চারিদিকে দুর্গম পার্বত্য পথ। পশ্চিম দিক থেকে জর্ডান নদীর স্পর্শ চিহ্নিত ঠান্ডা হাওয়া এসে গায়ে শীতল স্পর্শ ভুলিয়ে দিচ্ছে। নদীর পূর্ব তীরের বিভিন্ন স্থানে সুস্পষ্ট আলোর রেখা দেখা যাচ্ছে। ওগুলো জর্ডান সীমান্ত রক্ষীদের ছাউনি। জর্ডান নদীর ওপারে থেকেও ইসরায়েলের বিভিন্ন পর্যবেক্ষণ ঘাঁটির ক্ষীণ আলোক রেখা দেখা যাচ্ছে। পার্বত্য পথ ধরে ধীরে গতিতে এগিয়ে চলেছে চারটি ছায়ামূর্তি। একজন কৃষ্ণভঙ্গ, মাথায় ছোট ছোট কোঁকড়ানো চুল, ঠোঁট পুরো, মুখ লম্বাটে, বিশাল সুগঠিত দেহ। এর নাম আবু বকর সেনসি। দ্বিতীয়জন তীক্ষ্ণ রোদ পোড়া লাল মুখ, সমতক দীর্ঘ এর নাম আব্দুর রহমান। এরা হলেন এর প্রতিনিধি। তৃতীয়জন প্রায় 6.5 ফুট উঁচু, রং হলুদে, তুর্কি টুপি আলায়, মুখে ব্রেস কাট দাড়ি, চোখে মুখে ক্ষীণ তার ভাব সময় পরিপুষ্ট। উনি হলেন তুরস্ক থেকে আগত তুর্কিস্তান আন্দোলনের নেতা মুস্তফা আমিন বুকতাই। এরা এসেছেন আজকে সাইমুমের পর্যালোচনা ও পরিকল্পনা কমিটির বিশেষ বৈঠকে তাদের আবেদন নিয়ে। আর চতুর্থ ব্যক্তি সাইমুমের সদস্য আব্দুর রশিদ তাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলেছেন। আব্দুর রশিদকে খুব চিন্তা বিগত মনে হচ্ছিল। সে হঠাৎ চুপ, তাই এর দিকে চেয়ে বলল, আচ্ছা জনাব আমিন হাসান, তারিক চিঠি দেওয়ার পর আপনাকে কি মুখে কিছু বলেনি? আমি চুপ, তাই দ্রুত অথচ অন্তত শান্ত কণ্ঠে জবাব দিল, হাসান, তারিককে অন্তত ব্যস্ত মনে হচ্ছিল। চিঠি দিয়ে 5 মিনিটের বেশি অপেক্ষা করিনি। আমি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতেও সংকোচ বোধ করেছি। আজ ভোরে জনাব আলী এফেন্দির কাছে তার নিখোঁজের খবর শুনে হতবাক হয়েছি। আজ বুঝতে পারছি তার অস্বাভাবিক অস্থিরতাকে আমাদের অনুসরণ করা উচিত ছিল। কিছুক্ষণ পর চলার পর নিচে পাহাড়ের ঢালুতে অসংখ্য আলো দেখা গেল। এগুলো আকাশের ছায়াপথের ন্যায় উত্তর দিকে এগিয়ে এক সরল রেখার মতো। আব্দুর রশিদ ওদিকে আঙুল নির্দেশ করে বলল, ইহুদি বর্বরতার স্বাক্ষর দেখুন। নিজের দেশ, নিজের সকল সম্পদ থেকে বঞ্চিত হয়ে এক টুকরো কুঁড়ে ঘরে পশুর মতো এরা বাস করছে বছরের পর বছর ধরে। বাস্তবতা, লক্ষ লক্ষ মুসলমান জাতিসংঘের মুখে এদিকে তাকিয়ে ছিল 20টি বছর ধরে। অনাহার, অখাদ্য, পুষ্টি ও অচিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে চলতেছে তারা। কিন্তু এদের আক্রমণাত্মক আর মুহূর্ত চিৎকার 20 বছরেও জাতিসংঘের কানে পৌঁছেনি। বলতে বলতে থামল আব্দুর রশিদ। তারপর আবার বলল, কিন্তু অপেক্ষায় ছিল শেষ হয়েছে, ধৈর্যের সকল বাঁধ ভেঙে গেছে। আমরা মানুষের উপর নির্ভর করে খেলাফত দিয়েছি বহু, আর নয় অস্ত্র তুলে দিয়েছি। এবার আমরা দুটো পথ আমাদের সামনে, হয় রশিদ, না হয় গাজী। আমিন চুকতাই বলল, জনাব রশিদ, আপনাদের উদ্যোক্তাদের মধ্যে শিক্ষা ও সংগঠনের কোনো অবস্থা ছিল না বলেই জানি, কিন্তু এখন বিস্ময়করভাবে সংগঠিত হতে পারলেন কেমন করে? আর এমন ট্রেনিংই বা পেলেন কোথা থেকে? আব্দুর রশিদ মৃদু হেসে বলল, আমাদের শিক্ষা ও সংগঠন সম্বন্ধে আপনারা ধারণা কিছুটা সত্য, কিন্তু সবটুকু সত্য নয়। যে সময় হাজার হাজার আহত ও ছিন্নমূল মানুষের স্রোত জর্ডান, সিরিয়া, ইরাক আর ইয়েমেনে প্রবেশ করে, যখন আমাদের বিশ্রামের জন্য ঘাঁটির শয্যা, খাওয়ার
জন্য কূপের পানি ছাড়া আর কিছুই ছিল না। আমাদের এ চরম দুর্দিনে অনেকেই আমাদের সাহায্য করেছিল, কিন্তু সেই দিন অদ্ভুত একদল কর্মী ভাইদের আমরা একান্ত করে আমাদের পাশে পেয়েছিলাম। মা আর কাছে গল্প শুনতাম। মা প্রায়ই বলতেন, মদিনার আনসারদের আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। এদের আপনারা সকলেই আজ চিনতেন। ইখওয়ানুল মুসলিম ইখওয়ানুল ভাইরা সেই দিন শুধু আমাদের জন্য চিকিৎসা, খাদ্য আর তাইয়ুবের ব্যবস্থা করেছিলেন না, উক্ত পল্লীগুলোকে বিভিন্ন ইউনিটে ভাগ করে প্রত্যেকটিতে একটি করে শিক্ষা বর্তন প্রতিষ্ঠা করেছিলেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানে ছিল দীর্ঘমেয়াদী সাময়িক ট্রেনিং এর ব্যবস্থা। শিবিরগুলোতে ইখওয়ানুল কর্মীরা শিক্ষক ও উপদেষ্টার দায়িত্ব পালন করতেন। তারা বলতেন বলে শুনেছি, বিশ্ব রাজনীতিতে অনুসন্ধান ও অদ্ভুতের মুসলিম দেশগুলো যেভাবে মার খেয়ে যাচ্ছে, তাতে ফিলিস্তিনের মুক্তির জন্য তাদের সাময়িক শক্তির উপর নির্ভর করা যেতে পারে না। ফিলিস্তিনের প্রকৃত মুক্তি উক্তভয় মুসলিম তরুণদের বেসরকারি সংগ্রামেই অর্জিত হবে। আজকের সাইমুমের জন্ম হয়েছিল সেই দিন আমাদের ইখওয়ানুল ভাইদের হাতেই। হয়তো অনেক আগেই তেল আবিবের প্রাসাদ শীর্ষ থেকেই ইহুদি পতাকা ভূখণ্ডের ডুবে যেত, কিন্তু হঠাৎ করে আমাদের আশার আলোক বর্তিকা গুনাহ হল। ইখওয়ানুল নেতারা হাসানুল বান্না মিশরের রাজপথে গুটিলিপিবদ্ধ হয়ে মারা গেলেন। হঠাৎ আমি চুইংতার এর কনুই এর গুহা খেয়ে সম্মুখে তাকিয়ে রশিদ দেখতে পেল পাহাড়ের অন্ধকারের গুহা থেকে আলোক সংকেত হলো। নির্দিষ্ট নিয়মে কয়েকবার সে তার সাথীদের জানাল, আমরা প্রথম চেকপোস্টে এসে গেছি। কয়েক গজ সামনে দেখা গেল উদ্যত মেশিন গান হাতে পথ রোধ করে দাঁড়িয়ে আছে দুইটি ছায়ামূর্তি। আব্দুর রশিদ বিচিত্র স্বরে একটি শীর্ষ দিয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে গোটা দেহ কালো কাপড়ে আবৃত একজন বিশাল আকারের প্রহরী একটি প্লেটে করে কতগুলি কাঠের অক্ষর এনে আবু বকর সেনুসির সামনে তুলে ধরল। সেনুসি তার থেকে ডাব্লিউ অক্ষরটি তুলে নিল। এমনি লোকটি বিরলভাবে নামিয়ে সালাম দিয়ে হ্যান্ডশেক করল সকলের সাথে। প্রথম চেকপোস্টে পেরিয়ে এলো ওরা। বিস্মিত আমিন চুংতাই প্রশ্ন করল, কি ব্যাপার? আব্দুর রশিদ হেসে বলল, ৩ নম্বরে আপনার পালাও আসছে। ঘাঁটিতে ঢোকার জন্য এ ধরনের টেস্ট আপনাদেরকেও উত্তীর্ণ হতে পারে। চিন্তিত আমিন চুংতাই বলল, কিন্তু আমি তো এ সংকেত জানতে পারিনি হাসান তারিক আমাকে। তা আমি বুঝলাম, কিন্তু এ ব্যাপারে আমি আপনার মতোই অজ্ঞ। দেখা যাক। আমি মুসা ভাইকে জানিয়েছি আপনার কথা। আরও কয়েক মাইল কষ্টকর আরোহণ অবতরণের পর তারা দ্বিতীয় চেকপোস্টে পৌঁছল। সেখানে আগের মতো করেই প্লেটে কতগুলো কাঠের অক্ষর আনা হলো আব্দুর রহমানের সামনে। তা থেকে তিনি এ অক্ষরটি তুলে নিলেন। দ্বিতীয় চেকপোস্টে গিয়ে আমি চুগতাই প্রহরীদের হাতে আটকা পড়ে গেল। হেড কোয়ার্টার থেকে নতুন নির্দেশ না আসা পর্যন্ত তাদেরকে ওখানে অপেক্ষা করতে আদেশ করা হলো। প্রায় 15 মিনিট পর আহমদ মুসার বিশেষ নির্দেশে আমিন চুগতাইকে ছাড়া হলো। আম্মান থেকে 12 মাইল উত্তরে, জর্ডান নদী থেকে 20 মাইল পূর্বে একটি সংকীর্ণ পার্বত্য উপত্যকার পাশে পর্বত গায়ের কয়েকটি গোপন
প্রকট আলোকিত হয়ে উঠেছে। পর্বত গুহার চতুর্দিকে মাইলের পর মাইল ধরে সাইমুম মূর্তি, সোনার ঘাঁটি ও পর্যবেক্ষণ কেন্দ্র ছাড়িয়ে আছে। এখানে থেকে পরিচালিত গেরিলা অভিযান ইসরায়েলের ইলাত থেকে গাজা, হাইফা থেকে জেরুজালেমের পর্যন্ত ইহুদি সাম্রাজ্যবাদীদের সুখ শিকারকে চিরতরে বিলুপ্ত করে দিয়েছে। রাতের অন্ধকারে রাইফেল দিয়ে পাহারায় বসতেও তাদের বুক আজ দুরু দুরু করে, যেন তারা বুঝতে পারছে হিসাবের দিন আসন্ন। প্যালেস্টাইনি মুসলমানদের প্রতিটি ফোঁটা রক্তের শোধ আজ তাদের দিতে হবে। উজ্জ্বল প্রকোষ্ঠগুলির একটিতে বিরাট এক গোল টেবিলের চারদিকে চেয়ার পাতা, ঘরের প্রতিটি জিনিস ঝকঝক তকতক করছে। টেবিল ঘিরে 10টি চেয়ার, 8 জন লোক বসে আছে। এক পাশের 2টি চেয়ার তখনও খালি। একটি হাসান তারিকের, অপরটি মেজর জেনারেল আলী এফেন্দির। হাসান তারিক নিখোঁজ, আর আলী এফেন্দি এখনও পৌঁছতে পারেনি। সাইমুমের 3 জন সদস্য ছাড়াও যারা আজকে বৈঠকে এসেছে তারা হলো আফ্রিকার 2 জন, তুরস্কের 1 জন, ইউরেনিয়া কেন্দ্রীয় কাউন্সিলের পাঠানো রিপোর্ট পড়ছিলেন আফ্রিকার অন্যতম প্রতিনিধি আব্দুর রহমান। এই শীতের রাতেও তার কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। আহমদ মুসার মুখ নিচু, অন্ধকার কোনো অতল গভীরে যেন হারিয়ে গেছে সে। আব্দুর রহমান তার রিপোর্টে বলেছিলেন, আফ্রিকার মোট 3,220 মিলিয়ন মানুষের মধ্যে মুসলমানদের সংখ্যা হলো 194 মিলিয়ন, আর বহিরাগত খ্রিস্টানদের নিয়ে মোট খ্রিস্টান জনসংখ্যা হলো 47 মিলিয়ন। এই খ্রিস্টানরা দক্ষিণ, পূর্ব ও পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের মিলিয়ে রয়েছে। এ অঞ্চলে কোনো মুসলিম দেশেরই এদের সংখ্যা 15% এর বেশি নয়। অথচ এ সামান্য সংখ্যা হয়েও তারা গণ্ডীয় সাম্রাজ্যবাদী শক্তির সহায়তায় ইথিওপিয়া, চাদ, মালি, নাইজেরিয়া, তানজানিয়া, ঘানা, নিয়েশন, ডাহরমি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আপনার ভোল্টা, আইভরি কোস্ট, সেগুলোর প্রস্তুতি মুসলিম দেশে সাম্রাজ্যবাদী পোষণ আর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এই সব দেশে শিক্ষার দ্বারা মুসলমানদের জন্য প্রায় অবরুদ্ধ। অবশ্য কোনো মুসলিম সন্তান যদি একান্তই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কখনো ঢুকবার সুযোগ পায়, তাহলে তাকে মুসলমান নয়, বদল করে খ্রিস্টান নাম গ্রহণ করতে বাধ্য হন এবং অবশেষে খ্রিস্টানই হয়ে গেছেন। অর্থনৈতিক কার্যভার, ব্যবসায় বাণিজ্যের সব সুযোগই খ্রিস্টানদের। দুঃখিত, রাজনীতি ক্ষেত্রে মুসলমানরাও তো অসম্পূর্ণ। এইভাবে সর্বমুখী শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়ে মুসলমানদের অস্তিত্ব আজ নিশ্চিহ্ন হতে বসেছে। এই সব কিছুই উপরে রয়েছে আবার রাজনৈতিক নির্যাতন। মাত্র কিছুদিন আগে চাঁদের রিলারেশন ফ্রন্টের সাম্রাজ্য সহকর্মীদের অমানুষিক যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে। ইথিওপিয়ার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে গাছে গাছে লটকিয়ে রাখা হয়েছিল, যা দেখে নিরপেক্ষ বিদেশিরাও চোখের পানি বোধ করতে পারেনি। জালিম শেখর মুসলিম জনতার কাসিম হাঙ্গা, আলী মহসিন, আলাম ইবনে সালেহ, আবদার জুমা, খালিদের মুহাম্মদ সালত জুমা আলাই
আমির আল্লাহিও বছরের পর বছর ধরে কারাগারে যন্ত্রণা ভোগ করছে। শুধু তানজানিয়ার কারাগারেই নয়, এমনই সহস্র সহস্র বনি নরনারী আফ্রিকার বিভিন্ন কারাগারে অন্ধকারে প্রকোষ্ঠে মৃত্যু গ্রহণ করছে। আমরা ঠকে ঠকে বুঝেছি এবং এ কথা আমরা নিশ্চিতভাবে আজ বিশ্বাস করি যে ভিক্ষা করে সুবিচার আদায় করা যাবে না, কিংবা আন্তরিক ন্যায় বিচারের মহড়াও এসব নির্যাতিত মানুষের কোনো কাজে আসবে না। মজলুম মানুষের মুক্তির একমাত্র পথ সংগ্রাম। এ সংগ্রামকে লক্ষ্যের পথে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আবেদন পাঁচটি। দীর্ঘ মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য পর্যাপ্ত অর্থনৈতিক সাহায্য। 2. মুক্তিযুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র শস্ত্রের সরবরাহ। 3. আহত মুক্তিযোদ্ধাদের যথাযথ আধুনিক চিকিৎসার ব্যবস্থা। 4. মুক্তিযোদ্ধাদের শিক্ষা ও ট্রেনিং এর জন্য উপদেষ্টা প্রেরণ। 5. সাইমুম কর্তৃপক্ষ নির্যাতিত মানুষের মুক্তির আন্দোলনগুলোর নেতৃত্ব গ্রহণ। সুদীর্ঘ 10 পৃষ্ঠাব্যাপী লিখিত রিপোর্টে শেষ করলেন আব্দুর রহমান। কয়েক মুহূর্ত সবাই চুপচাপ। ধীরে ধীরে টেবিলে রাখা আফ্রিকার একটি বিশেষ মানচিত্র থেকে মুখ তুলল আহমদ মুসা। আর লিবিয়া ও চাঁদের পর্বতমালাকে আপনাদেরকে প্রধান ও স্থানীয় ঘাঁটি হিসাবে মনোনীত করতেছেন কোনো কারণে? এর চেয়ে সমুদ্র কূলবর্তী কোনো স্থানকে নির্বাচন করলে মুক্তিযুদ্ধ হতো না কি? আহমদ মুসার প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এলেন আবু বক্কর সেনশী। তিনি বললেন, এর কারণ 3টি। প্রথম কারণ, উভয় স্থানই অত্যন্ত দুর্গম এবং যে কোনো বিরূপ মনোভাবসম্পন্ন শত্রু ও রাজধানী থেকে বহুদূরে। শুধু স্থান দুইটি ভৌগোলিক দিক দিয়ে দুর্গমই নয়, এর চারদিকে হাজার হাজার মাইল জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন পার্বত্য আর বেদুইন গোত্র। তারা আমাদের শুধু এবং আমাদের সংগ্রামী মুক্তির বিশিষ্ট অঙ্গ। দ্বিতীয় কারণ, এখান থেকে অতি সহজে বিভিন্ন আফ্রিকান মুসলিম দেশের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা যাবে। তৃতীয় কারণ, অস্ত্রপাতির সরঞ্জামও এখানে নিরাপদ হতে পারবে। বন্ধু দেশ সুদানের পথে, লোহিত সাগরের পথে সহজেই আমরা কোনো সরবরাহ পেতে পারি। আর উত্তর দিকে ভূমধ্যসাগরের পথে সাইরেনিকা ও লিবিয়া মরুভূমির মধ্য দিয়ে সকল রকমের সরবরাহ নিরাপদে আসতে পারে। সাইরেনিকার নির্জন ও দুর্গম সমুদ্র তীর এবং এর গভীর পার্বত্য বন্য অঞ্চল ও কাজের খুবই অনুকূল। সাইরেনিকার আরব বেদুইনদের অমূল্য সাহায্য আমরা এ কাজে পাব। বেদুইনরা সাম্রাজ্যবাদীদেরকে মজ্জাগতভাবে ঘৃণা করে। ইতালীয় কোম্পানিদের উপনিবেশী নির্যাতনের কথা বেদুইনরা আজও ভুলে নাই। আজও সাইরেনিকা আর লিবিয়ার পথপ্রান্তে নির্যাতনের স্বাক্ষর জীবন্ত রয়ে আছে। বেদুইনদের পানি কষ্ট দিয়ে মেরে ফেলার জন্য যে অসংখ্য কূপ সিমেন্ট দিয়ে বুজিয়ে দেওয়া হয়েছিল, তা আজও তেমনই আছে। লিবিয়া ও সাইরেনিকার বহু স্থানে ধ্বংস হয়ে যাওয়া এমন বহু জনপদ পাওয়া যাবে, যেগুলো একমাত্র পানির অভাবে বিরান হয়ে গেছে। ঘাঁটি হিসাবে কুফরা আর লিবিয়া মরুভূমির দক্ষিণ সীমান্তের পর্বতমালাকে নির্বাচনের আর একটি বড় কারণ হলো, আজও এ অঞ্চলে লক্ষ লক্ষ মুসলিম বৃদ্ধ ও তরুণদের মনে
সেনসি আন্দোলনের আদর্শ ও আব্দুল করিম রিনফের জ্বালাময়ী প্রেরণা রূপকথার মতো হলেও জীবন্ত হয়ে আছে। আহমদ মুসার চোখ দুটি খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। সে বলল, আপনাদের দূরদৃষ্টি অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি বিজয় আপনাদের সুনিশ্চিত। আপনাদের পিছনে সেনসি আন্দোলনের ঐতিহ্য রয়েছে, আব্দুল করিম রিফের প্রেরণা রয়েছে, আর রয়েছে হাসানুল বান্নার সংগঠন ও আত্মত্যাগের শিক্ষা। মুস্তফা আমিন চুগতাই বললেন, তিনি রিপোর্ট এখনও শেষ করতে পারেননি। রিপোর্ট তিনি সমাপ্তি অধিবেশনে পেশ করবেন। রিপোর্ট অধিবেশন তখনকার মতো স্থগিত হলো। আহমদ মুসা টেবিলের পাশে একটি বোতাম টিপে ধরল। কিছুক্ষণ পর একজন লোক প্রবেশ করে সালাম জানালো। মুসা বলল, আলী এফেন্দির কোনো খবর নেই? জি না, আমরা কন্ট্রোল রুমে যেতে চাই। তুমি জামিলকে বলে ৭০ ব্যবস্থা করো। তারপর সকলের দিকে ফিরে এসে বলল, ভাই আমিন চুগতাই জানতে চেয়েছিলেন কিভাবে আমরা ইসরায়েলের বিরুদ্ধে অগ্রসর হচ্ছি। তার জন্যই এ ব্যবস্থা। আবু বক্কর এফেন্দি মৃদু হেসে বলল, আমি ভাই এর কাছে এর জন্য কৃতজ্ঞ। পাহাড়ে কয়েকটি অন্ধকার আঁকা বাঁকা গলি পেরিয়ে ৮টি ছায়ামূর্তি বিস্ফোরণ একটি জায়গায় এসে দাঁড়ালো। জায়গাটি স্বল্প পরিসর। একটি প্রকাণ্ড পাথর উত্তর দিক থেকে এসে মাথার ওপর ছাদের মতো আড়াল দৃষ্টি করছে। তারা ওখানে পৌঁছাতেই উত্তর পশ্চিম কোণ থেকে একটি পাথর সরে গেল এবং সঙ্গে সঙ্গে এক ঝলক সন্ধানী আলো এসে তাদের চোখ ধাঁধিয়ে দিল। আহমদ মুসা সবাইকে নিয়ে সে উক্ত পথ দিয়ে ভিতরে প্রবেশ করল। আবার পূর্বের মতোই সে গলি পথ সরু হলো। দুধারে পাহাড়ের দেয়াল। অন্ধকারে কিছুক্ষণ চলার পর এক জায়গায় এসে থমকে দাঁড়ালো আহমদ মুসা। পাশে একটি নির্দিষ্ট জায়গায় প্রথমে ৩টি জোরে এবং পরে 5টি আস্তে টোকা দিল। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় ২০ গজ উপরে একটি স্নান নীল বাল্ব জ্বলে উঠল। আহমদ মুসা পুনরায় প্রথমে 5টি ও পরে 3। পাহাড় দেশের মানুষ হয়ে আমাদের এ ক্ষুদে পাহাড়কে আর লজ্জা দিবেন না মাওলানা। হেসে আহমদ মুসা জবাব দিল, দড়ির মইগুলি নেমে এলো। সেগুলোতে উঠতেই মুহূর্তে তাদেরকে উপরে নিয়ে এলো। তারা একটি কংক্রিটের ছাদে গিয়ে দাঁড়ালো। ছাদটি বিরাট প্রশস্ত। ছাদে উঠে দাঁড়াতেই এক ঝলক ঠান্ডা বাতাস এসে গায়ে হিমেল পশম ভুলিয়ে গেল। জর্ডান নদীর এক সওদাগর রাত্রির অন্ধকারে না থাকলে দেখা যেত কিছু দূর নিয়ে রূপালি ফিতার মতো জর্ডান নদী বয়ে যাচ্ছে। আহমদ মুসা সবাইকে নিয়ে ছাদটি পেরিয়ে একটি সিঁড়ি মুখে প্রবেশ করল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বিস্ময়ে হা হয়ে গেল মাওলানা ফারুক, আবু বক্কর এফেন্দি ও আব্দুর রহমানের মুখ। তারা দেখল সিঁড়ির প্রান্তে হাসি মুখে ২ হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব মুসলিম সম্মেলনের বিশিষ্ট কর্ণধার আসিন আল আজহারি এবং বিশ্ব মুসলিম কংগ্রেসের সামরিক বিশেষজ্ঞ আবদুল্লাহ। অতিথিদেরকে জড়িয়ে ধরল আনন্দে। সকলে মিলে আবার তারা চলতে শুরু করল। আবু বক্কর এফেন্দিদের বিস্ময়ের ঘোর যখন কাটেনি, আহমদ মুসা তাদের দিকে চেয়ে হেসে বলল, জনাব আমিন আল আজহারি সাইমুমের পরিকল্পনা বিভাগের প্রধান এবং জনাব আবদুল্লাহ
আমর ও বিভাগের প্রধান উপদেষ্টা। তারা সকলে আশ্বস্ত একটি প্রাণ অন্ধকার কক্ষে প্রবেশ করল। দরজা দিয়ে বাহির থেকে এক টুকরো আলো এসে বৃহৎ লম্বা টেবিলের এক অংশ আলোকিত করেছে। তারা লম্বা টেবিলটির দক্ষিণ পাশে গিয়ে তারপর দরজাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যেতেই অল্প আলোর বেশটুকু মিলিয়ে গেল। ঘরটির হয়ে গেল সম্পূর্ণ অন্ধকার। আহমদ মুসার গম্ভীর কণ্ঠে শোনা গেল, সে বলল, বিজ্ঞ ইহুদি মুরব্বীদের পরিকল্পিত বহু বছর ধরে গড়ে তোলা বিশ্বজোড়া ইহুদি চক্রান্তের বিস্ফল ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে আমরা অগ্রসর হচ্ছি তা এবার আপনাদেরকে বুঝিয়ে দিবেন জনাব আমিন আল আসহারি। আমিন আল আসহারি টেবিলের ওপর দুইটি কনুই রেখে সামনের দিকে একটু ঝুঁকে বসলেন। তার শান্ত কণ্ঠে শোনা গেল, সাইমুমের মূল পরিকল্পনার বিষয়ে কিছু বলার আগে প্রসঙ্গক্রমে একটি কথা বলা দরকার। আরব দেশগুলোর লক্ষ্য ত্যাগ, নৈতিক বৈদেশিক নীতির ক্ষেত্রে দুর্বলতা এবং সামরিক ক্ষেত্রে পরনির্ভরশীলতার জন্য আজও ইহুদিদের হাত থেকে আরব ভূমি মুক্ত করতে পারা যায়নি। এ পরিস্থিতিতে নিয়মিত পদ্ধতিতে যুদ্ধ করে ইহুদিদের উৎখাত করা যাবে না। তাদের পিছনে রয়েছে পূর্ব ও পশ্চিম উভয় শক্তির জোট। আরব ভূমিকে মুক্ত করতে চাইলে এবং কয়েক যুগ ধরে মুসলমানদের উপর প্রকৃত সকল জুলুমের প্রতিশোধ গ্রহণ করতে হলে ইসরায়েলকে ভিতর থেকে আঘাত এনে টুকরো টুকরো করে ফেলতে হবে। এ ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে সাইমুম। সাইমুমের পরিকল্পনাকে তিনি ভাগে ভাগ করা যায়। কথাগুলো বলে থামলেন তিনি, একটু আবার বললেন, চেয়ে দেখুন সামনে। সবাইকে সামনে তাকায়। কোথায় যেন খুট করে একটু শব্দ হলো। দেয়ালের কাল সীমান্ত রেখায় ইসরায়েলের একটি বিরাট মানচিত্র সুস্পষ্ট হয়ে উঠল। তারপর মানচিত্রের বিভিন্ন স্থানে ফুটে উঠল অসংখ্য নীল বিন্দু। আমিন আল আসহারি শুরু করলেন, ইসরায়েলের মানচিত্রে যে নীল বিন্দুগুলো দেখছেন, এগুলো ইসরায়েলের গ্রাম। স্থানে গুনে গুনে দেখুন। ওদের সংখ্যা 2399টি হবে। প্রত্যেকটি গ্রামে 700 সদস্যের একটি করে বিপ্লবী ইউনিট প্রতিষ্ঠা করেছি আমরা। ইউনিটের অধিকাংশ সদস্য প্যালেস্টাইনের ছদ্মবেশী আরব মুসলমান। সুদীর্ঘ 6 বৎসর অবিরামভাবে কাজ করেছি আমরা। এই ইউনিটগুলো প্রতিষ্ঠা করতে প্রতিটি গ্রামের মাটির তলায় একটি করে ক্ষুদ্র অস্ত্রাগার তৈরি করেছি। পূর্বে অস্ত্রাগারগুলো প্রায় শূন্য ছিল, কিন্তু গত 1967 সালে দুজন যুদ্ধের পর সিনাই মরুভূমি থেকে কুড়িয়ে পাওয়া অস্ত্র দিয়ে তা আমরা পূর্ণ করে ফেলেছি। প্রত্যেকটি অস্ত্রাগারে রয়েছে 2 ডজন হাত বোমা, 5টি রাইফেল, 6টি পিস্তল ও একটি বাম মেশিনগান। বিপ্লবী ইউনিটগুলো প্রতিষ্ঠার সময় ইসরায়েলি গোয়েন্দা ও সৈন্য বিভাগের দৃষ্টি দেশের অভ্যন্তর থেকে সরিয়ে নেবার জন্য আমরা ইসরায়েলের সীমান্ত এলাকায় চালিয়েছি হাজার হাজার অভিযান। ইসরায়েল পাগল হয়ে উঠেছিল তার সীমান্ত নিয়ে। তাদের উক্ত মানসিকতার পূর্ণ পরিচয় ফুটে উঠে সাইমুমের ঘাঁটি সন্দেহে জর্ডানের কামরা আক্রমণের মধ্যে। খুট করে আর একটি শব্দ হলো। মানচিত্রে সিনাই মালভূমির অভ্যন্তরে এবং গোলান নাইট থেকে প্রায় 50 মাইল ভিতরে 2টি বড় নীল আলো ফুটে উঠল। জনাব
আসহারি বললেন, ইসরায়েলের অভ্যন্তরে এই দুইটি আমাদের মূল সরবরাহ ঘাঁটি। দুইটি পুরান গির্জার নিচে মাটির তলায় এই দুইটি ঘাঁটি স্থাপন করা হয়েছে। প্রথম পর্যায়ে কাজ আমাদের সমাপ্ত। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রবেশ করেছি। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানচিত্রে 4টি লাল বিন্দু সুস্পষ্ট হয়ে উঠল। জনাব আল আসহারি আবার শুরু করলেন। লাল বিন্দু 4টি হল ইসরায়েলের ইলাত, লুদ, তেল আবিব আর হাইফা ও 4টি স্থানে ইহুদিরা ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করেছি। এই ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলির আওতায় রয়েছে হেজাজের 2টি পবিত্র শহর, তুরস্ক আর আরব রাষ্ট্রগুলির রাজধানী এবং সবগুলো গুরুত্বপূর্ণ শহর। দ্বিতীয় পর্যায়ে প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ হলো ইসরায়েলের চরম আঘাত আনার ঠিক পূর্ব মুহূর্তে একটি নির্দিষ্ট সময়ে ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলি বিনষ্ট করে দেয়া। অবশ্য আমরা জানি ইসরায়েলের কমপক্ষে 11টি পারমাণবিক বোমা রয়েছে, কিন্তু এগুলো ব্যবহার করতে সমর্থ হবে না ইসরায়েল, কারণ তার উপর আঘাত আনা হবে ভিতর থেকে, কোনো আরব রাষ্ট্র থেকে নয়। তবুও আমরা এই বিষয়ে ক্ষিপ্ত দৃষ্টি রাখব এবং আণবিক অস্ত্র ব্যবহারের যে কোনো প্ল্যান আমরা বিনষ্ট করে দেব। প্রথম পর্যায়ে কাজ আমাদের সমাপ্ত। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রবেশ করেছি। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানচিত্র 4টি লাল বিন্দু সুস্পষ্ট হয়ে উঠল। জনাব আল আসহারি আবার শুরু করলেন। লাল বিন্দু 4টি হল ইসরায়েলের ইলাত, লুদ, তেল আবিব আর হাইফা ও 4টি স্থানে ইহুদিরা ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করেছে। এই ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলির আওতায় রয়েছে রেফারেন্স 2টি পবিত্র শহর, তুরস্ক আর আরব রাষ্ট্রগুলির রাজধানী এবং সবগুলো গুরুত্বপূর্ণ শহর। দ্বিতীয় পর্যায়ে প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ হলো ইসরায়েলের চরম আঘাত আনার সঠিক পূর্ব মুহূর্তে একটি নির্দিষ্ট সময়ে ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলি বিনষ্ট করে দেওয়া। অবশ্য আমরা জানি ইসরায়েলের কমপক্ষে 11টি পারমাণবিক বোমা রয়েছে, কিন্তু ওগুলা ব্যবহার করতে সমর্থ হবে না ইসরায়েল, কারণ তার উপর আঘাত আনা হবে ভিতর থেকে, কোনো আরব রাষ্ট্র থেকে নয়। তবুও আমরা এই বিষয়ে ক্ষীণ দৃষ্টিও রাখব এবং মানবিক অস্ত্র ব্যবহারের যে কোনো প্ল্যান আমরা বিনষ্ট করে দেব। জনাব আসহারি শেষের বাক্যটি শেষ হবার সাথে সাথে আমিন চুগতাই-জেন অনেকটা সংকোচ জড়িত কণ্ঠে বলল, আপনাদের আপত্তি না থাকলে আমি একটি সিগারেট। দ্রুত চিন্তা ঘুরপাক খাচ্ছিল আহমদ মুসার মনে। অবশেষে সে পরিষ্কার গলায় বলল, না না, আমাদের আপত্তি থাকবে কেন? আমিন চুগতাই একটি সিগারেট মুখে পুরে লাইটার জ্বালালো। লাইটারটি জ্বলে উঠতেই চমকে উঠল আহমদ মুসা। এক ঝলক ক্ষিপ্ত আলো তার লাইটার থেকে ভেসে আসা অতি ক্ষুদ্র একটি পরিতৃপ্ত শব্দ আহমদ মুসার দৃষ্টিতে ফাঁকি দিয়ে পারল না। ইতিমধ্যে জনাব আসহারি আবার বলতে শুরু করতেছেন, দ্বিতীয় পর্যায়ে সমাপ্ত হবার পর একটি নির্দিষ্ট সময়ে শুরু হবে আমাদের সর্ববৃহত্তম সংগ্রাম। ভিতর থেকে যে দুবার আঘাত আমরা আনব তা বোধ করার সাধ্য ইসরায়েলের নেই। তার বিদেশি মুরব্বীরা তার পাশে এসে দাঁড়াবার পূর্বেই সে খতম হয়ে যাবে। আমিন আল আসহারি কথার শেষে রেশটুকু ইথারে মিলিয়ে যাবার আগেই উজ্জ্বল সাদা আলোয় এক ঘরটি যেন হেসে উঠল।
আহমদ মুসা উঠে দাঁড়িয়ে এছিল আগেই সে ধীরে ধীরে এগোচ্ছিল চুগতাই এর দিকে। বাপ লেশহীন মুসা চুগতাই টেবিলের ওপর হাত রেখে বসেছিল। তার চোখ দুটি ঘরের চারদিকে ঘুরছিল। অনুশীলনতা সে চোখে মনে তার প্রচণ্ড ঝড় শামিল আফান। দেশের ইন্টারন্যাশনাল সিকিউরিটির দায়িত্ব ওই বুড়োটার উপরই তো ছিল। শুধু গাদা গাদা বেতন মেরেছে আর থাকে তেল দিয়ে ঘুমিয়েছে বুড়ো। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ের কত দূর পৌঁছেছে ওরা? পরিকল্পনা এদের নিখুঁত। ভাবতে আঁকত আগে প্রতি গ্রামে ওরা ছড়িয়ে আছে। আহমদ মুসা ধীরে ধীরে একটি হাত রাখল চুগতাই এর কাঁধে। তার হাতে একটি সিগারেট। চিন্তা মিত্র হয়ে গেল চুগতাই এর। প্রচণ্ড এক হোঁচট খেল যেন সে। ভীষণ চমকে উঠল। ফিরে তাকিয়ে আহমদ মুসাকে দেখে ঠোঁটের প্রান্তে হাসি টেনে নিল। সামনে নিয়েছে সে নিজেকে। বলল, খুব চমকে দিয়েছিলেন তো আমাকে। আপনাদের বিস্ময়কর পরিকল্পনার রঙিন জগতে ঘুরছিলাম আমি এখনও। আমি দুঃখিত ভাই, বলল আহমদ মুসা। তারপর সিগারেটের একটি শলা বাম থেকে ডান হাতে নিয়ে সে বলল, আপনার লাইটারটি কি পেতে পারি? কথাটি শোনার সাথে সাথে ঠোঁটের কোণের হাসিটি ধপ করে যেন নিভে গেল। এক টুকরো তিক্ত দৃষ্টি মুহূর্তেই জন্য আহমদ মুসার চোখে এসে স্থির হলো, কিন্তু ক্ষণিকের জন্যই। তারপরই আবার তুচ্ছসিক হয়ে উঠল মুস্তফা আমিন চুগতাই। বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, বলে পকেট থেকে লাইটারটি বের করে জ্বালিয়ে আহমদ মুসার মুখের সামনে তুলে ধরল। সিগারেট ধরিয়ে নিয়ে আহমদ মুসা বলল, বাহ, লাইটারটি সিস্টেম তো খুব সুন্দর। জার্মানির তৈরি না? দেখতে পারি একটু? মুস্তফা আমিন চুগতাই এর অবস্থা জন্য বোধ হয় প্রস্তুত ছিল না মোটেই। কেমন একটি দৃষ্ট ভাব চোখে মুখে ফুটে উঠল তার। সে দ্বিধাজড়িত হাতে লাইটারটি তুলে দিল আহমদ মুসার হাতে। আহমদ মুসা তিক্ত দৃষ্টিতে লক্ষ্য করছিল চুগতাইকে। দেখল একটি হাত তার কোটের পকেটে। এর অর্থ মুসার অজানা নয়। সুপ্ত এক টুকরো হাসি উঠতে চাইল তার মুখে। সে লাইটারের দিকে এক মুহূর্ত তাকিয়েই বুঝতে পারল একটি শক্তিশালী ক্যামেরা সংযোজন করা আছে এতে। এক গাল ধোয়া ছেড়ে একটু ঝুঁকে পড়ে দুইটি কনুই টেবিলে রেখে মুফতি আল আজহারি থেকে একটু তাকিয়ে মৃদু হেসে আহমদ মুসা বলল, জনাব আমিন, এই সামান্য ধরনের নেশা কেউ ভালো চোখে দেখেন না। তবু রক্ষে যে আজ আপনাকে একজন সাথী হিসাবে পাওয়া গেল, এই অভ্যাসের আপনার কত দিনের? শুধু আমিন আল আজহারি নয়, আবু বকর সেনসি, আব্দুর রহমান এবং মৌলানা ফারুক সহ সকলেই আহমদ মুসার জলজান্ত মিথ্যা কথা আর অস্বাভাবিক ব্যবহার বিষয়ে বোবা হয়ে গেল। আহমদ মুসা সিগারেট খায় না, এটা সকলেই জানে। আহমদ মুসার এটি ছেলেমি না কোনো বিশেষ অভিনয়। এই ধরনের ছেলেমি করার মতো লোক তো আহমদ মুসা নয়। তাহলে সকলের চোখে এক রাস বিস্ময়কর প্রশ্ন। আহমদ মুসার কথায় চুগতাইকে একটু খুশি মনে হলো, যেন এক খণ্ড মেঘ তার মুখের উপর থেকে সরে গেল। মুফতি আমিন আল আজহারি দিকে একটু চোরা দৃষ্টিতে চেয়ে চৌকসের নিচু গলায় বলল, এ বেটাটি আমার ছোট বেলার বন্ধুদের সঙ্গস্থ বোধও বলতে পারেন একে। আহমদ মুসা হেসে বলল, বন্ধুরা অনেক উপকারও করেছে আপনার। তা না হলে দেশের সেরা ফুটবল খেলোয়াড় কি হতে পারতেন আপনি? ভালো দিকগুলো অস্বীকার
আমিও করি না, হেসে বলল চুগতাই। আহমদ মুসা আবার শুরু করলো, আমার মনে হয় কি জানেন, আপনি চেষ্টা করলে পৃথিবীর শ্রেষ্ঠ মল্ল যোদ্ধা হতে পারতেন। এ প্রচেষ্টা ছেড়ে দিলেন কেন? হঠাৎ চুগতাই এ চোখ মুখ তিক্ত হয়ে উঠল। কি যেন বুঝতে চেষ্টা করল। মুহূর্ত কাল পরে শান্ত কণ্ঠে বলল, কিন্তু আপনি এইসব প্রশ্ন করছেন কেন? আহমদ মুসা সোজা হয়ে দাঁড়িয়ে বলল, মুস্তফা আমিন চুগতাই এর সাথে আপনাকে মিলিয়ে নিতে চেষ্টা করছিলাম। আমিন চুগতাই এর ডসিয়ার থেকে জানি উনি জীবনে ফুটবলে পা রাখেননি, আর সত্যই একজন শ্রেষ্ঠ মল্লযোদ্ধা তিনি। অথচ আপনি। আহমদ মুসার কথা শেষ হবার আগেই স্পিনিং এর মতো ছিটকে চেয়ার থেকে উঠে দাঁড়ালো চুগতাই। কিন্তু দেরি হয়ে গেছে তখন। আহমদ মুসার সর গড়া রিভলভারের চকচকে নল স্থির লক্ষ্যে চেয়ে আছে চুগতাই এর দিকে। আহমদ মুসা গম্ভীর কণ্ঠে ভেসে এলো, পকেট থেকে হাত বের করে নিন। মৃত্যু না চাইলে আত্মসমর্থন করাই বুদ্ধিমানের কাজ হবে। মৃত্যুকে আমি ভয় করি না মুসা, কিন্তু তোমরা জীবিত থাকো তাও আমার কাম্য নয়। বলে সে বিদ্যুৎ বেগে পকেট থেকে হাত বের করলো। হাতে ডিম্ব আকৃতির একটি গ্রেনেড ডিম্বুর হয়ে পড়েছে সবাই। ঘটনার এক অবিশ্বাস্য আবির্ভাব। বেপরোয়া ওই লোকটির দিকে তাকিয়ে শিউরে উঠল সবাই। তারা জানে হাতের ওই বিশেষ হ্যান্ড গ্রেনেডটি দিয়ে শুধু গুহা নয়, একজন মানুষই নয়, পাহাড়ের একটি অংশ সহজেই উড়িয়ে দেওয়া যাবে। কিন্তু গ্রেনেডটি ছুড়বার অবসর পেল না চুগতাই। আহমদ মুসার রিভলভার নিঃশব্দে একরাশ দ্রুত গতিতে পড়ল হ্যান্ড গ্রেনেডের হাতে রইল। টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়ল চুগতাই এর দেহ। ঠিক এক সময় দরজা ঠেলে প্রবেশ করল আলী এফেন্দি এবং তার সাথে সাথে মুস্তফা আমিন চুগতাই। ওদের দিকে তাকিয়ে একমাত্র আহমদ মুসা ছাড়া সকলের মুখ বিস্ময়ে হা হয়ে উঠল। গত রাত এক দিনের কাহিনী শেষ করে চুপ করে মেজর জেনারেল আলী এফেন্দি একটি গোল টেবিল ঘিরে সবাই বসে আছে বিস্ময় নির্বাক হয়ে। কথা বলল আহমদ মুসা প্রথম। বলল, প্রচণ্ড দুপুরেই ইস্তাম্বুল গেছে হাসান তারিক, অথচ এত অল্প সময়ের মধ্যে হাসান তারিকের আটক থেকে শুরু হয়ে মুস্তফা আমিনের কিডন্যাপ, একজন ইহুদি স্পাইকে নিখুঁত প্ল্যান্টিক অপারেশন দ্বারা মুস্তফা আমিন চুগতাই এর পরিবর্তন কেমন করে সম্ভব হলো? তাহলে আমাদের আজকের এ অধিবেশনের কথা এবং মুস্তফা আমিন চুগতাই ও এখানে যোগাযোগের কথা কি ওরা আগেই জানতে পেরেছিল? আলী এফেন্দি বলল, যতদূর জানতে পেরেছি এর মোসাদে এর সম্মিলিত তৎপরতায় এটা সম্ভব হয়েছে। টার্কিশ রিসেন্ট সার্ভিস জানিয়েছে, গতকাল তুরস্ক ইরাক সীমান্ত থেকে একটি কফিন ইরান দিয়ে কাস্পিয়ান সাগরে অপেক্ষমান একটি সাবমেরিনে উঠেছে। সে কফিনের আবরণে যদি হাসান তারিককে পাচার করা হয়ে থাকে, তাহলে বলা যায় আমাদের এ অধিবেশনের সংক্রান্ত সকল খবর ও তথ্য দিয়ে রুক্ত মোজাদকে সাহায্য করেছে। বিনিময়ে মোসাদ হাসান তারিককে তাদের হাতে তুলে দিয়েছে। WRF এর তৎপরতার কথা আরও সূত্র থেকে আমরা জানতে পেরেছি, কিন্তু বুঝতে পারছি না হাসান তারিকের উপর WRF এর এ বিশেষ আগ্রহ কেন, বলল আহমদ মুসা। একটু চিন্তা করে আলী এফেন্দি বলল, আপনার চিন্তায় মনে আছে 2 বছর আগে জর্ডানে বিদেশি কূটনীতিক মারথাল খিখর গুপ্তচর
প্রকৃত দায়ে ধরা পড়েছিলেন। একমাত্র হাসান তারিকের কৃতিতেই দলিল দন্তভেদ সহ বিগত হাতে নাতে ধরা পড়ে এবং সে দুর্ঘটনার সময় বিশ্বব্যাপী বহু আলোচিত দুর্যস্ত গোয়েন্দা কূটনীতিক ব্রিগেডিয়ার ক্লিমোভিচ হাসান তারিকের গুলিতেই নিহত হয়েছিল। আমার মনে হয় হাসান তারিকের উপর তারা প্রতিশোধ নিতে এসেছে। বেসরকারি আন্তর্জাতিক কমিউনিস্ট সন্ত্রাসবাদী সংস্থা WRF বিগত ও ক্লিমোভিচ উভয়েই যে এ বেসরকারি কমিউনিস্ট সংগঠন WRF এরও সদস্য ছিল তা আমরা আজ নিঃসন্দেহে ধরে নিতে পারি। আলী এফেন্দি থামল, ধীরে ধীরে মুখ খুলল আহমদ মুসা। মনে হলো চিন্তা কোনো অতল থেকে জেগে উঠল সে। বলল ধীরে ধীরে, ক্লিমোভিচকে অনুসরণ করে তার গোপন আড্ডার হানা দিয়ে একটি পরিকল্পনার দুর্বোধ নকশা পেরিয়ে হাসান তারিক কিন্তু নেক্সটটি হাসান তারিক রাখতে পারেনি। সে দিনই গভীর রাতে আক্রান্ত হয়েছিল সে। ক্লিমোভিচের লাশ পেছনে রেখে তারা নেক্সটটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। কিছুক্ষণ থামল আহমদ মুসা, আবার শুরু করলো সে। পরিকল্পনার মূল কপি আমাদের কাছে না থাকলেও এর একটি ফটো আমাদের কাছে আছে। এ কথা ওরা জানে কি জানি না, তবে আমার মনে হয় যদি প্রতিশোধ সংগ্রহই WRF এর লক্ষ্য হতো তাহলে হাসান তারিককে ধরে না নিয়ে গিয়ে হত্যা করতে পারত, কিন্তু তা তারা করেনি। এ থেকে প্রমাণ হয় পরিকল্পনার নকশা সম্পর্কে হাসান তারিককে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। হাসান তারিক পরিকল্পনার কত দূর জেনেছে আর কেউ এর কোনো কিছু জানতে পেরেছে কিনা ইত্যাদি জেনে না নেওয়া পর্যন্ত তারা হাসান তারিককে কিছুতেই হত্যা করবে না। পরিকল্পনা কি সাম্প্রতিক এবং আপনারা কি জানতে পেরেছেন তা থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে মোস্তফা আমিন। পরিকল্পনাটির অর্থ আজও আমাদের কাছে পরিকল্পনায় নয়। মধ্য এশিয়ার মুসলিম দেশগুলো থেকে আফ্রিকার মুসলিম অধ্যুষিত তানজানিয়া এবং মক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত আধুনিক মুসলিম বিশ্বের মানচিত্র, এর মাঝে অসংখ্য সাংকেতিক চিহ্ন এবং লাল ও কালো রেখার অসংখ্য সারি। সাংসারিক ঘটনা থেকে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি পরিকল্পনাটি আসলে WRF এর, এবং তা যদি হয় এর অর্থ আমাদের কাছে পরিকল্পনার সংগ্রহ। মুসলিম বিশ্ব জুড়ে ওরা চক্রান্তের জাল পিছিয়ে রেখেছে। পরিকল্পনাটি নকশাটি নিয়ে নতুন করে ভাবতে হবে আমাদের, কিন্তু তার আগে হাসান তারিক সম্বন্ধে আমাদের কথা শেষ হলো না। আহমদ মুসার ঘরে পাথরের দেয়ালে এক বিশেষ স্থানে লাল সংকেত জ্বলে উঠল। আহমদ মুসা সেদিকে তাকিয়ে বলল, আকাশে আসুন বলে আহমদ মুসা উঠে দাঁড়ালো। সবাই উঠে এলো ছাদে। পশ্চিম আকাশ যখন লাল হয়ে উঠেছে, জর্ডান নদীর ওপারে বোমা ফেলেছে ইহুদিরা নিশ্চয়ই, বলল আহমদ মুসা। ঘড়ি দেখে আব্দুর রশিদ বলল, আজ রাত 12টায় আমাদের মুক্তিযোদ্ধাদের একটি ইউনিট জেরুজালেমের 3 মাইল পশ্চিমে নতুন ইসরায়েল ঘাঁটি আক্রমণ করেছে। মনে হয় তার দায়িত্ব পালন করে ইতিমধ্যেই নদীর ওপারে ফিরে এসেছে ইসরায়েলি বিমানগুলো। মনে হয় তাদেরকেই তারা করে এসেছে। এ সময় আর রাডার পর্যবেক্ষণ আবদুল্লাহ মাসুদ এসে জানাল, জর্ডান নদীর 2.5 মাইল পশ্চিমে আরব পল্লীর উপর বোমা
ফেলেছে ইসরায়েলিরা। সবাই চোখ ফেরালো লাল হয়ে ওঠা দিগন্তের দিকে। ওই লাল আগুন কত অসংখ্য নারী, পুরুষ আর অসহায় শিশুর রক্ত চুষে নিল কে জানে। কারো মুখে কোনো কথা জাগলো না। বোধহয় সবার মনে একই প্রশ্ন, এই অগ্নি পরীক্ষা আর কতদিন চলবে? কোরবানির শেষ হবে কবে? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভুল ত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন প্লিজ।